ধন্যবাদ রাসেল ভাই। আমি গত মাসের একদম শেষ দিকে খুলনাতে গিয়েছিলাম ক্লাস নিতে। তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তি স্পেশালি এই ভূত এফএমের অনেক ফ্যান। তো আমি ওখানে গেলেই মোটামুটি অনেকের সাথে দেখা হয়। তো ওখানে স্পেশালি এক ভাই আছে সৈকত ভাই, উনি আসেন আমার সাথে দেখা করতে। তো সৈকত ভাই একটা ছেলেকে নিয়ে আসছিল, নাম হলো রূপম। তো এই রূপমের কাছ থেকে রাসেল ভাই ঘটনাটি কালেক্ট করেছি। ওকে, তো ওই আমাকে এই ঘটনাটি বলেছে। ঘটনাটি শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি রাসেল ভাই আমি শিওর না যে আমি এই ঘটনার কাছাকাছি কোনো ঘটনা এর আগে আমি বলেছি কিনা, আমার ঠিক মনে পড়ছে না। তবে রূপম বেশ ইনশিওর করেছে, মানে ঘটনার একদম মানে প্লেস থেকে শুরু করে এভরিথিং সবকিছু। আমি এখন রাসেল ভাই সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা রাসেল ভাই 1996 কি 98 এই সময়ের দিকে। ঘটনাটির স্থান হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার আমবাড়ি নামক স্থান আছে সেখানে। আমি যদিও কখনো রাসেল ভাই যাই নাই, হয়তো বা যারা আছেন হয়তো বা শুনে থাকবেন আর কি ওই জায়গার ঘটনা। তো এই সময়টায় মানে ছিল ধরেন যে ওই যে কালবৈশাখীর বা বৈশাখ মাসের এই সময়টাতে আর কি, যখন মোটামুটি বজ্রপাত হয়। তো এর মধ্যে কি হয় রাসেল ভাই, বজ্রপাতে ওই এলাকার একজন লোক মারা যান। উনি ছিলেন কৃষক, মোটামুটি কৃষিকাজ করার সময় মারা যান আর কি বজ্রপাতে। তো স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। তো ওই গ্রামেরই, ওই আমবাড়ি গ্রামেরই পাশে আর একটা গ্রাম আছে, নাম হলো ধরল। এই গ্রামটার নাম হলো ধরল। এই ধরল নামের ওই গ্রামের 3 বন্ধু আছে, মানে বেশ মানে তারা অ্যাডাল্ট আর কি, মানে ছোট কেউ না, বেশ মানে পরিণত বয়স্ক। তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে এই বজ্রপাতের লোক মারা গেলে তাদের লাশে নাকি ওই ম্যাগনেট জাতীয় কিছু থাকে। তো তারা চিন্তা করেছে, একটা কথা এমনিতেই কিন্তু আমরা প্রচলিত আছে শুনতে পাই, তাই না? জি, হ্যাঁ, এই ধরনের কথা প্রচলিত আছে। যদিও এই ঘটনা আসলে কি সত্য কিনা আমরা কেউ জানি না, হতে পারে, আমরা নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারা এরকম শুনেছে, তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, চুরি করতে মানে তারা নিজেরাই চিন্তা করছে আর কি, মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না। তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি, তো এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে বিক্রি করে দিব। আচ্ছা, বা এটা ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কালগুলো বিক্রি করবো, মানে এরকম একটা প্ল্যান তাদের ছিল আর কি। তো তারা কি করে যে ওই রাত্রেই, মানে যেই দিন কবর দিয়েছে বিকালে, ওই রাত্রেই তারা লাশটা মানে চুরি করার একটা পরিকল্পনা করে। তো যে পরিকল্পনা সেই কাজ। তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে পারে আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে। এই জন্য তারা কি করছে, একদম নিবু টাইপের মানে আলো কমিয়ে হারিকে নিয়ে গেছে আর কি, যাতে কোনো মতে একটু সামনের জায়গাটা দেখা যায়, এইভাবে আর কি। তো তারা ওই আমবাড়ির ওই গোরস্থানে আসে ধরল গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন গোরস্থানে এসেছে, আসার পরে ওই কবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল, যে রাতের বেলা সেজন্য সরাসরি আমরা মানে চিন্তা অসুবিধা না হয়। তো যথারীতি যেই চিন্তা সেই কাজ, কবর খোঁড়া শুরু করেছে। খুঁড়তে একদম বাঁশটা সরানোর পরে লাশ বের করে ফেলেছে। আচ্ছা, কবরের মধ্যে 2 জন নেমেছে, আরেকজন উপরে আছে, মানে তোলার জন্য উপরে। যখনই উপরে উঠিয়েছে এবং তুলবে, হঠাৎ দূর থেকে কে যেন চিৎকার করছে, এই ওখানে কে। আসলে ভাই কবরস্থানের পাশেই আরেকজনের বাসা ছিল। তো উনি হয়তো বা মুরব্বী, হয়তো বা রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো কবরস্থানের যেহেতু পাশে থাকার কারণে কবরস্থান সম্পর্কে মোটামুটি ধারণা আছে। হঠাৎ করে রাতের বেলা একটু আলো দেখে ওনার সন্দেহ হয় যে কি ব্যাপার। আবার আলোর আশেপাশে তো রাসেল ভাই কেউ থাকলে অনেক দূর থেকে টের পাওয়া যায়। তখন ওর মনে হচ্ছিল কারা জানা কি করছে। আবার চিন্তা করছে যে গ্রামের সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না, আর লাশ এত রাত্রে দাফন করলো রাসেল ভাই, ওই সময় যে হ্যাচাক বাতি ছিল, এখন তো দেখা যায় না, তো ওই হ্যাচাক বাতি নিয়ে আসে। এরকম কেন? তো উনি বলছে ওখানে কে। তখন ওরা চিন্তা করে সর্বনাশ, ধরা খেয়ে গেছি। তো তখন ওরা লাশটা ওই রকমই ফেলে 3 জন ওই ভো দৌড় ওখান থেকে তারা চলে যায়, আবার তাদের গ্রামে তারা চলে যায়। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হারিকেনের আলোতে দেখে যে এই অবস্থা, সকাল বিকালে লাশ দাফন হয়েছে এই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে ডেকে তোলেন, আশেপাশে যারা ছিলেন। তো সবাই এসে আবার যথারীতি ওই পরিবারের লোককে খবর দেয়। ওই রাত্রেই আবার মানে ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাঁশ দিয়ে আবার ঠিকঠাক মতো কবরটা দিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই, এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটার মানে মূল ঘটনা শুরু আর কি। যেই 3 জন ওই রাত্রে বাড়িতে চলে যান এবং রাত্রেবেলা বাসায় গিয়ে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। আর যেহেতু তারা ধরা পড়ে নাই, সুতরাং বলে দেয় এই ঘটনার জন্য আমরা কখনোই কেউ না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে।
আর রাসেল ভাই এটা নিয়ে তারা অনেকে চিন্তাও করেন নাই, ওটা ছিল একদম অজপাড়া গায়ের মতো। তারা চিন্তা করছে হয়তো বা কাফন চোরের কাজ, এটা কাফন চুরি করতে আসছিল, পারে নাই, সিমিলার এরকম তারা মনে করেছে। তারা আসলে ওই ম্যাগনেট বা এই টাইপের কিছু এই ধরনের চিন্তা আসলে মানে গভীর চিন্তা করেইনি। জি জি, মানে ওইভাবে তারা চিন্তাও করে নাই যে এরকম হতে পারে। তারা কাফন চোর অনেক বহু আগে থেকেই তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, তো ওই রাত্রেই ওই তিন বন্ধু সবাই একই স্বপ্ন দেখে। কি ছিল স্বপ্নটা? যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল, ওই লাশটার তো তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায় আর কি, মানে যখন উঠাবে আর কি, তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারায় এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে। আচ্ছা, সাপের আকৃতি ধারণ করে ওদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তিন বন্ধু আবার এক জায়গা হয়ে সবাই, একজন বলে যে আমি তো এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো দেখেছি। তিনজন একই স্বপ্ন, সবার সেম স্বপ্ন, সবাই একই স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বেশ ভয়ঙ্কর। জি রাসেল ভাই, এবং শুধু রাসেল ভাই একবার দেখে না, ওরা প্রতি রাত্রে এটা দেখতে থাকে, আর প্রতি রাত্রেই দেখতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাপ 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 বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, তো এ তার স্বপ্নের বিষয় গেল। এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওদের বাড়ির উঠোনে এই সাপের উপস্থিতি দেখা যায়। এবং প্রথম দিকে শুধু ওই তিন বন্ধু যাদের বাড়ি আর কি তারা দেখতো, এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি শুরু। যখন চিৎকার চেঁচামেচি বেশি পর্যায়ে চলে যায় তখন কখনো কখনো সাপ মানে উধাও হয়ে যায়। আবার কখনো এমন হয় যে ওই তিনজনের কোনো একজন রাত্রে বা দিনের বেলায় যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে, বড় আকৃতির একটা সাপ। তো তারা দৌড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা সময় দেখে যে না ওইটা নাই। আচ্ছা, তো এই সাপের আতঙ্কে মানে তাদের তিনজনই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা মানে যেহেতু আমাদের বাড়িতে প্রবলেম হচ্ছে, আমরা এক কাজ করি, তিনজন অনেক দূরে চলে যাই। আচ্ছা, অনেক দূরে চলে যাই। তো ওইখান থেকে রাসেল ভাই একটা মানে বিল আছে, বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি। আচ্ছা, তো ওরা চিন্তা করে বিল পার হয়ে পরের গ্রামে চলে যাবে, হয়তো বা ওখানে ওই সাপটাপ থাকবে না এই চিন্তা করে। তো ওই বিলের কাছে গিয়ে, তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে টুকিটাকি খাবার আছে, তারপর নৌকাটা নিয়ে আজকে বিলের একদম মাঝখানে, নৌকাটা নিয়ে আজকে মাঝখানে রাত্রি যাপন করব। তো তো ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবা, মানে দুইজন ঘুমাবা, একজন হচ্ছে মানে জেগে থাকবে, পাহারা দেবে। ও রাসেল ভাই আমার মনে পড়ছে, ওই বিলটার নাম হলো সিটকি বাড়ি, ওই জায়গাটার নাম সিটকি বাড়ি। আসলে আমি যাই নাই তো কখনো, বা একটু নতুন শব্দ, ওই জন্য আমার আসলে মনেও ছিল না সিটকি বাড়ি ওই জায়গাটার নাম। তো ওনারা বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে রাত্রে আমরা বিলের ভিতরে থাকবো। জি, তো একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি অনেক রাত, চাঁদের আলো দেখা যাচ্ছিল তখন, অনেক রাত হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো শিয়াল বা কুকুর জাতীয় কোনো জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে। কারণ অনেক সময় আসলে যে শিয়াল কিন্তু পার হয়, তো যখন পার হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি, ওই বিলও পার হয় অনেক সময়। তো তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতোই জিনিসটা, ওই মাথাটা আর কি, মানে আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার, এদিকে আসে কেন? উনি মনে করছে স্বাভাবিক, হয়তো বা আসে, মানে কোনো খাবার টাবার আছে এই চিন্তা করে হয়তো বা আসছে, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য ওঠার জন্য আসতেছে, সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে তারাই দিব। কিন্তু রাসেল ভাই যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে এসে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে যে এটা আসলে সেই সাপটা, যে সাপটা তাদেরকে তাড়া করতো। এবং সেই সাপটা একদম নৌকার উপরে উঠে বসে। এবার তারা বাস্তবেই দেখতে পাচ্ছে, একদম বাস্তবে তারা একদম নৌকার উপরে উঠে বসে। এবং সে যখন সাপ সাপ করে, সবাইকে যদি আরেকটু মনে করে দেন এই টাইমটা কেমন ছিল, কোন সময়টা? টাইমটা রাসেল ভাই রাত 1-2টার দিকে। ওকে। তো তখন অন্য দুইজনও ঘুমের ঘরে চিৎকার করে উঠতে থাকে এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং তিনজন একত্রে চিৎকার। আর রাসেল ভাই চতুর্দিকে ওইভাবে কোনো বাড়িঘর নাই, বিলের মাঝখানে। তখন ওই চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে হয় কি, ওই সাপটা চলে যায়। জি, ওই নৌকা থেকে নেমে আস্তে করে আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে। তো রাসেল ভাই ওই ঘুম থেকে ওঠার পরে যে দুইজন ঘুমাচ্ছিলেন, ওনারা আসলে এত ভয় পেয়েছিলেন, ওনারা মাত্র কয়েকদিনের মাথায় জ্বর হয়ে মারা যায়। এবং যিনি ওই সর্বশেষ যিনি জীবিত ছিলেন, কাউকেই কিন্তু রাসেল ভাই সাপে কাটে নাই, কাউকে কাটে নাই, ওনারা ভয়েই মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে গল্প করে গিয়েছিলেন আর কি। এটা ওনারা কিন্তু কাউকে, জীবিত দশায় উনি কাউকে বলেননি,
কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এটা ডিসক্লোজ করেন যে তাদের এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল আর কি। তো আচ্ছা। এটা রাসেল ভাই গোপালগঞ্জের কোটালীপাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্যকর প্রচলিত, একটা ঘটনা, প্রচলিত এবং এবং- ঘটনার সময়টা আমি বলে দিয়েছি 96 থেকে 98 এই সময়কালে হবে। তো এটা ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। আমি রিপন বলছি লালমিহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাদের এই এলাকার একটা বড় ভাই আমার কাছে শেয়ার করেছেন। তার নাম ঠিকানা বলতে মানা করেছেন, তো এই জন্য আমি তার নাম ঠিকানা হাইড করতেছি। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন, আমি আপনাদের কাছে সেইভাবে ঘটনাটা শেয়ার করতেছি। সময়টা ছিল 2010 সালে। তো যিনি আমাকে শেয়ার করেছেন, মনে করি তার নাম হচ্ছে, ছন্দনাম হচ্ছে রফিক। তো রফিক ভাই যখন আসলে ছোট ছিলেন, বিশেষ করে এটা হচ্ছে তার বয়স যখন 12 বছর ছিল, সেই সময়কার ঘটনা। তো তিনি আসলে তার বাড়ির আশেপাশে মানে গাছপালা দিয়ে ভরপুর ছিল। তো তার বাড়ির পাশে একটা ছোট্ট বাগান ছিল। বাগানের গাছগুলো অনেক বড় বড় ছিল। তো বাগানে হলো এলাকার বাচ্চা কাচ্চারা মিলে সবাই তারা খেলাধুলা করতো। তো প্রতিদিনের ন্যায় সেদিন তিনিও খেলাধুলা করতেছিলেন, এবং সন্ধ্যার দিকে তিনি লক্ষ্য করেন যে তার কাপড় চোপড়গুলো ধুলাবালা বা হাতে মুখে ধুলাবালা প্রচুর লেগেছে। তো তিনি ভাবলেন যে এগুলো পরিষ্কার করা দরকার, এবং সেই বাগানটার পাশেই উত্তর সাইডে একটা পুকুর ছিল, কিন্তু পুকুরটা অনেক পরিত্যক্ত। একসময় এই পুকুরটায় মানুষ প্রচুরভাবে ব্যবহার করতো, মানে গোসল করা থেকে শুরু করা, থালা বাসন মাজা, বাড়ির আর কি পানির যত কাজগুলো ছিল মানুষজন এই পুকুর পাড়ে এসে কাজগুলো করত। তো এই পুকুরে একটা সিঁড়িও ছিল, মানে নিচে নামা বা ওঠা নামার জন্য একটা সিঁড়ি আছে। মানে একসময় এটা খুব ভালোভাবে ব্যবহার হতো, কিন্তু পরবর্তীতে এই পুকুরে আসলে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটে, যার কারণে এলাকার মানুষজন এই পুকুরে ব্যবহার করা বন্ধ করে দেয়, যার কারণে এটা অনেক পরিত্যক্ত হয়। তো রফিক ভাই খেলাধুলা শেষ করে, যেহেতু সে চিন্তা করলো যে একটু হাত মুখ ধুলে আর কি হবে, সে তো আর পানিতে নামবে না। তো তিনি আসলে হাত মুখ ধোয়ার জন্য সেই পুকুর পাড়ে যান এবং হাত মুখ ধুয়ে ফেলেন। ধুয়ে ফেলার পর তিনি যখন উঠে আসতে যাবেন, সেই সময় তিনি লক্ষ্য করেন সেই পুকুরের সিঁড়িতে একটা আংটি চিকচিক করতেছে। মনে হচ্ছে মানে একদম নতুন একটা আংটি, যেটা সোনার আংটি যেরকম হয়, নতুন চকচকা সোনার আংটি যেরকম হয়। তো তিনি কৌতূহলবশত সেই আংটিটা হাতে নেন এবং বাসায় নিয়ে আসেন। নিয়ে আসার পর তিনি তার দাদাকে সেই আংটিটা দেখান। তো তার দাদা সেই আংটিটা দেখে জিজ্ঞেস করে যে, কি রে রফিক, এটা কোথায় পেলি? তো রফিক ভাই বলল যে, এটা আমি ওই পুকুরে হাত মুখ ধুইতে গিয়ে আসার সময় এটা পেয়েছি। তো তার দাদু খুবই চিন্তিত হয়ে পড়েন বিষয়টা নিয়ে, যে তুই এই পুকুরে গেছিস কেন? তুই জানিস না এই পুকুরে অনেক সমস্যা, মানুষ কেউ যায় না, তুই পুকুরে কোন সাহসে গেছিস? তো রফিক ভাই বলে যে, আর আমি তো শুধু জাস্ট খেলে একটু হাত মুখ ধুয়ে যাচ্ছি, আর কিচ্ছু করিনি। তো তুই হাত মুখ ধুয়েছিস ভালো কথা, তুই এই আংটিটা নিয়ে আসলি কেন? সেই পুকুর পাড়ের থেকে এই আংটিটা নিয়ে আসতে গেলি কেন? তো রফিক সাহেব যেহেতু ছোট মানুষ, সে বললো যে, আমি তো যে এত কিছু জানি না, আমি ভালো লেগেছে নিয়ে আসছি। তো তার শফিক ভাই দাদা এবং রফিককে সাথে নিয়ে করে সেই পুকুর পাড়ে যায়, এবং পুকুর পাড়ে গিয়ে সে আংটিটা পুকুরের মাঝে ঢেল দিয়ে ফেলে দিয়ে এবং রফিক ভাইকে বলতে বলে যে, বল যে তুই ভুল করেছিস, এই আংটিটা নিয়ে গিয়ে আর কখনো এই ধরনের ভুল হবে না। তো যথারীতি রফিক ভাই তার দাদার শেখানো কথাগুলো বলে দেয় যে, আমি ভুল করেছি, আমার এটা আংটি নিয়ে যাওয়া ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। তো এই বলে তারা দুজন বাসায় চলে আসে, এবং রফিক ভাইয়ের দাদু রফিক ভাইকে বারবার সাবধান করে দেয় যে পরবর্তীতে যেন এই পুকুর পাড়ে তো না দেখি, এই পুকুর পাড়ে আর যাবি না। তো রফিক ভাই বলে যে, আচ্ছা ঠিক আছে, যাবো না। তো রফিক ভাই হলো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, এবং ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকে সেই পুকুর কেন্দ্রিক। ঠিক আছে। তো
সকালে সে যখন ঘুম থেকে ওঠার পর সে কোনো কারণে তার বালিশের নিচে কোনো কিছু একটা আবিষ্কার করে, মানে হাতে লাগে। তো সে যখন হাত দিয়ে সেই জিনিসটা বের করার চেষ্টা করে এবং যখন বের করে দেখে এটা সেই গতকালের আংটিটা, এটা দেখে সে তো কঠিন ভয় পেয়ে যায় এবং চিল্লানি দিয়ে ওঠে। এবং রফিক ভাইয়ের মা চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। পরে রফিক ভাই বলে যে এই আংটিটা তো কালকে দাদু ভাই সহ আমি ফেলে দিয়েছি, তাহলে এই আংটিটা আমার বালিশের নিচে কি হবে। তো এই বিষয়টা হলো সেটা দাদুকে শেয়ার করা হয়, রফিক ভাইয়ের দাদুকে শেয়ার করা হয় এবং দাদু খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তিনি পুনরায় তার হলো সেই নাতনিকে নিয়ে, রফিক ভাইকে নিয়ে সাথে নিয়ে সেই পুকুর পাড়ে পুনরায় সেই ফেলে দিয়ে আসেন এবং রফিক ভাইয়ের মাধ্যমে বলেন যে তার ভুল হয়েছে, যেন আংটিটা আর ফেরত না আসে এভাবে বলেন। তো বাসায় আসার পর রফিক ভাইয়ের বাবা এবং রফিক ভাইয়ের মা খুবই বিষয়টা চিন্তিত হয় এবং বারবার জিজ্ঞেস করে যে বাবা আসলে কি হয়েছে, আর আংটিটা বারবার কেন ফিরে আসতেছে, আর তো আপনি কেন জানি আংটিটা নিয়ে ফেলে আসতেছেন, ঘটনা কি। পরে রফিক সাহেবের দাদু আর কি একটা ঘটনা বলেন যে এই এলাকায় এই হলো এই পুকুরে একসময় মানুষ সব কাজ, ঘরের যত গৃহস্থলী কাজগুলো আছে এই পুকুর পাড়ে গিয়ে সব পানি দিয়ে কাজ সারতো। এই পুকুরের পানি মানুষের একমাত্র পানির একটা মাধ্যম ছিল। তো একদিন একটা ঘটনা ঘটে, এই এলাকায় একটা নতুন দম্পতির বিয়ে হয়, একটা নতুন পরিবারের বিয়ে, একটা নতুন বিয়ে করে নিয়ে আসে। তো সেই পরিবারের মেয়েটাকে সেই ছেলেটা প্রচুর মারধর করতো, এত পরিমাণ অত্যাচার অবিচার করতো যে বলার বাইরে। কিন্তু এলাকার মানুষ আসলে কি বলবে, তার নিজের বউকে সে নিজে মারতেছে, করতেছে, মানুষ তো আর কিছু বলবে না। আর সেই সময়কার মানুষগুলো আসলে প্রত্যেকটা গ্রাম পরিবারে এরকম করে মারধর করা হলেও আসলে কেউ কারো বিষয়ে কথা বলতো না, সবাই চুপচাপ থাকতো। তো সেই মেয়েটার বিয়ে হওয়ার প্রায় 3 মাস হয়ে গেছে, তারপরে এই আরো কঠিন অমানবিক নির্যাতন চলে সেই মেয়েটার উপর। মেয়েটাকে খাওয়া দাওয়া ভালোভাবে দিত না, শুধু মারধরের উপরেই রাখতো। এতে করে একদিন সেই মেয়েটা মানে খুবই ক্ষোভ নিয়ে সেই পুকুরে হলো আত্মহত্যা করে, লাফ দিয়ে পানিতে আত্মহত্যা করে। সে মেয়েটা সাঁতার জানতো না, যার কারণে সে পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। এবং সেই সময়কার তার আসলে হাতে একটা আংটি ছিল এবং সেই আংটিটা সহ সে পুকুরে মারা যায়। এবং মারা যাওয়ার পর অনেক দিন পর তার হলো লাশটা ভেসে ওঠে এবং ভেসে ওঠার পর সেটা পুলিশ পোস্টমর্টম করে। তো পোস্টমর্টম করার পরবর্তীতে সেই সময় আসলে ওইভাবে আইন প্রয়োগ হইতো না এবং সেই মহিলার স্বামীকে আসলে পুলিশ প্রথম অবস্থায় ধরে নিয়ে যায়, কিন্তু পরে ছেড়ে দেয়। আর মহিলাটাকে যখন আসলে পাওয়া যায় সেই পুকুরে ভেসে ওঠার পর, তখন তাকে হলো ঠিকঠাকভাবে পাওয়া গিয়েছিল, কিন্তু তার হাতে থাকা আংটিটা খুঁজে পাওয়া যায় নাই। এবং এরপর থেকে সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সেই পুকুর পাড়ে বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটতে থাকে, মানুষকে ভয় দেখায়, সেখানে কান্নার আওয়াজ শোনা যায়, মানে বিভিন্ন ধরনের যত ভৌতিক ঘটনাগুলো আছে ওখানে ঘটে, যার কারণে মানুষ আসলে সেই পুকুর পাড়টাকে আর কি সেই পুকুর পাড়ে আর কি মানুষ যাওয়া ছেড়ে দেয়। তো এই ঘটনাগুলো এতক্ষণ রফিক ভাইয়ের দাদা বলতেছিলেন তার সন্তানকে। তো রফিক ভাই ওই বিষয়টা জানতে পারে এবং তিনি বুঝতে পারেন যে তিনি অনেক ভুল একটা কাজ করেছেন সেই পুকুর পাড়ে গিয়ে। তো এর পরের দিন তিনি সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন এবং সকালের বেলা তিনি কৌতূহলবশত চিন্তা করেন যে দেখি আজকেও বালিশের নিচে আমার সেই আংটিটি ফিরে এসেছে কিনা। এবং যখনই রফিক ভাই সেই বালিশটা সরাইয়া সেই আংটিটি দেখার চেষ্টা করতেছেন, তিনি দেখতে পান সত্যি সত্যি সেই আংটিটা সেখানে ফিরে এসেছে। এরা দেখে রফিক ভাই এতটাই ভয় পেয়ে যান এবং তিনি চিল্লানি দিয়ে ওঠেন যে এটা কিভাবে সম্ভব, এবং কান্না করতে শুরু করেন। তার দাদা চলে আসে এবং তার বাবা মাও চলে আসে এবং জিজ্ঞেস করেন কি হয়েছে। পরে তিনি দেখে দেন যে সে বালিশের নিচে সেই আংটিটা এখনো। এটা দেখে তো পুরো পরিবার ভয় পেয়ে যায় এবং পরবর্তী দাদা চিন্তা করে যে এটা অবশ্যই হয়তো কোনো বদজিনের কাজ, না হলে এটা বারবার কেন সেই আংটিটা ফিরে আসতেছে। যদিও রফিক ভাই বলেছেন যে সে পুকুর পাড়ে গিয়ে বলেছেন যে আমার ভুল হয়েছে, তারপরে এটা আসতেছে। তো দেরি না করে রফিক ভাইয়ের দাদা একজন ভালো হুজুর টাইপ মানুষকে হুজুরকে নিয়ে এসে বাড়ি বন্ধ করার পর 1 সপ্তাহ কোনো সমস্যা হয়নি। 1 সপ্তাহ সব কিছু ঠিকঠাক। রফিক ভাই আগের মতো খেলাধুলা করেন, বাসায় ফিরে আসেন, খেলাধুলা করে বাসায় ফিরে আসেন। তো তিনি আসলে
রফিক ভাই আসলে দেখেন যে বাড়ির মানে রাত যত গভীর রাত তিনি বাড়ির বাহিরে এমন গোঙানির কিছু সাউন্ড পান। তো সাউন্ড পাওয়ার পর তিনি কৌতূহলবশত একদিন ভুল করে বাইরে বের হন এবং দেখার চেষ্টা করেন যে কি সাউন্ড হচ্ছে। তো তিনি দেখেন যে একটা মহিলা অবয়ব বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, কালো শাড়ি পরা, কালো অবয়ব। এটা দেখে তো রফিক ভাই সেই একটা চিল্লানি দেন এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর রফিক ভাইয়ের দাদা এবং বাবা মা ছুটে আসে এবং দেখেন যে রফিক ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। পরবর্তীতে পুনরায় সেই হুজুরকে নিয়ে আসা হয় এবং হুজুর বলেন যে আমি তো বাড়িতে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের ছেলে তো বাড়ির বাইরে এসে জিনিসটাকে নষ্ট করে দিয়েছে, আর সেই জিনিসটাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করবে না, আমি দেখতেছি কি করা যায়। তো সেই হুজুরটা পুনরায় কিছু কাজ দেন। তিনি বলেন যে আপনি এক কাজ করেন, সেই আমি ওই জিনটাকে হাজির করব যেটা এরকম ঘটনা ঘটাচ্ছে। তো আপনারা হলো আমি আমার মধ্যে জিনটাকে হাজির করাবো, আপনি আপনার মধ্যে আপনার ছেলে অথবা আপনি একজন জিজ্ঞেস করবেন যে কেন এরকম করতেছে রফিকের সাথে। তো দাদু বলে যে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো, সমস্যা নাই, যেহেতু দাদু একটু সাহসী ছিল। তো এরপরে সেদিন রাতে আসন পাতা হয় এবং সেই হুজুরের উপরে জিনটা ভর করে এবং দাদু জিজ্ঞেস করে যে কেন আমার নাতিকে ভয় দেখানো হচ্ছে, তার আংটিটা কেন বারবার ফিরে আসা হচ্ছে, এর সমাধান কি। তো সেই জিনটা বলে যে রফিককে তার ভালো লেগেছে, সে রফিককে নিয়ে যেতে চায়। এটা শুনে তো দাদু খুবই মানে কান্নারত হবে, বলে না এটা করা যাবে না, আমার একমাত্র নাতি, তাকে আমি কখনোই দিতে পারবো না। এবং রফিক ভাইয়ের বাবাও এটা শুনে কান্না করে দেয়, সেখানে মাও কান্না করে দেয় এবং দাদু বারবার রিকোয়েস্ট করে যে কি করলে আপনি চলে যাবেন, ও ভুল করে সে পুকুর পড়ে গেছে, মুখ ধুয়ে ফেলেছে, এখন কি করলে আপনি তাকে মাফ করে দিবেন। তো সেই সময় সেই জিনটা বলে যে আমার সেই ফেরত পাওয়া আংটিটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে এবং সেই সাথে সেই পুকুর পাড়ে যেখানে আংটিটা পাওয়া গিয়েছে সেখানে যেন অনেকগুলো ভালো ভালো খাবার দাবার সবকিছু দিয়ে আসা হয়, তাহলে সে চলে যাবে। তো পরবর্তীতে সে সময় আসলে যে খাবারগুলোর কথা বলেছিল, মানে একটা ছাগলের মাংস, তারপরে একটা ভেড়ার মাংস, কয়েকটা জিনিস চাইছিল, রফিক ভাইয়ের হয়তো মনে নাই, তিনি আসলে অত ডিটেলস বলে নাই। তো অনেকগুলো আসলে সেই জিনটা চেয়েছিল এবং সেগুলোর আনুমানিক প্রাইস সেই সময় অনেক প্রাইস ছিল, দেখা যায় যে আপনার 5,000 টাকা, আর সেই সময় 5,000 টাকা মানে প্রায় 5 লাখ টাকা, এই ব্যাপারটা এরকম ছিল। তো 5,000 টাকার খাবার দাবার অনেক ছিল। তো এটা তাদের পরিবারে অনেক কষ্ট হয়ে গিয়েছিল এই খাবারগুলো ম্যানেজ করতে। তো সে নাতিকে বাঁচাতে আসলে কিছু করার নেই, তো তারা এই খাবারগুলো ম্যানেজ করে এবং সেই পুকুর পাড়ে রেখে আসে। এবং এর একদিন পরে তারা সেই পুকুর পাড়ে গিয়ে দেখে যে সবকিছু সেখানে নেই, গায়েব হয়ে গিয়েছে। এরপর থেকে সেই রফিক ভাই এখন পর্যন্ত ভালো আছে এবং তারা সেই পুকুর পাড়টাকে এখন আর ব্যবহার করে না। এটা কালক্রমে এখন কিছুটা সচল, মানুষ এখনো ভয় পায়, কিন্তু মানুষ প্রয়োজনে আর কি এটা ব্যবহার করে। এখন আর ওই ধরনের ভৌতিক ঘটনাগুলো নেই। তো রফিক ভাই আমাকে এভাবে শেয়ার করেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তো আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা আপনাদের চ্যানেলে শেয়ার করবেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছি। তো আজকে আমি দুটা ঘটনা শেয়ার করব। এই দুটা ঘটনায় বেশ ভয়ঙ্কর ঘটনা, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো শুরুতে যে ঘটনাটা বলবো এটা আমাকে পাঠিয়েছেন মাহফুজা কেয়া, জিঞ্জিরা থেকে। ঘটনাটা আসলে ঘটে ওনার নানির সাথে, ওনার মামার সাথে এবং ওনার আম্মার সাথে। এই ঘটনা শুরু হয় 1960 কি 65 সালের দিকে। তখন ওনার নানি বেশ চঞ্চল ছিল এবং উনি নানা রকম খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকতেন। দেখা যেত যে তখন কিন্তু মেয়েদেরকে এরকম ঘর থেকে এরকম ওনারা খুব একটা বের হতো না, কিন্তু ওর নানি ছিল বেশ চঞ্চল প্রকৃতির এবং কাউকে না বলে ঘর থেকে বের হয়ে যে খেলাধুলা করতো এবং মাছ ধরা ছিল ওনার নেশা। দেখা যেত যে কাউকে না বলেই মাছ ধরতে চলে যেত এবং বাসাতে মাছ নিয়ে হাজির হতো। এবং এটা নিয়ে সে ওনার নানির আম্মা অনেক
বকা দিয়েছিল ওনাকে, কিন্তু তারপরও কোনো লাভ হতো না, ওনার মাছ ধরার নেশাটা ছিলই। তো কেয়াপুর নানি একদিন উনি মাছ ধরে যখন আসবে, খেয়াল করছে যে ওনার যতটুকু মাছ উনি আনার কথা, মানে যতটুকু মাছ উনি ধরেছিল, বাসায় এসে দেখে সেই পরিমাণ মাছ নেই, এবং এটা নাকি ওনার সাথে প্রায় ঘটতো। কিন্তু এই কথাটা উনি এবার ওনার মাকে বলতে পারতো না, কেয়াপুর নানি, কারণ ওনার মাকে বললে হয়তো ওনার মা খুব বকা দিবে, এজন্য উনি ভয়ে বলতো না। তবুও উনি সবসময় দেখা যেত যে মাছ ধরাটা উনি চালু রেখেছিল, কোনো বন্ধ কখনো করেনি। এরকম যখন হচ্ছিল, তো খুব অল্প বয়সে কেয়াপুর নানির ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যায়, তবু বিয়ে হয়ে যাওয়ার পরও সেই নানি ওনার বাবার বাসাতে ছিল, কারণ যেহেতু ওনার প্রাপ্তবয়স্ক উনি তখন হয়নি। তো উনি একটা সময় উনি ওনার শ্বশুর বাড়ি চলে যায়, মানে কেয়াপুর নানি ওনার শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর উনি যখন ওনার প্রথম সন্তান যখন হবে, তো দেখা গেল যে সন্তান হওয়ার একদিন পরেই বাচ্চাটা মারা যায়। এমন ছিল না যে বাচ্চাটা মানে অসুস্থ থাকবে, বাচ্চাটা কিন্তু সুস্থভাবে হয়েছিল। তো এরকম নাকি ওনার প্রায় 4টা বাচ্চা মারা যায়, যেটা মারা যাওয়ার পর ওনাদের বাড়িতে সবাই মানে সবারই মন খারাপ হয়ে যায় যে আসলে ওনার কোনো সমস্যা হচ্ছে নাকি। তো সেই নানির শাশুড়ি বলতেছে যে হয়তো এমন হতে পারে যে খারাপ কিছুর নজর পড়ছে, তোকে ওনাকে কবিরাজ দেখানো উচিত। তেমন কেয়াপুর নানাকে বলা হয় যে তুমি এরকম ভালো একটা কবিরাজ দেখায় দেখো যে তোমার স্ত্রীর যে সমস্যাটা এটা যায় নাকি। তখন কেয়াপুর নানি ওনার নানা, মানে কেয়াপুর নানা উনি খুব 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি এগুলো বিশ্বাস করতেন যদিও, তবু উনি ঠিক করে যে ঠিক আছে উনি ওনার স্ত্রীকে নিয়ে কবিরাজের কাছে যাবে। তো ওনারা এরকম একটা কবিরাজের সন্ধান পান এবং সেই কবিরাজের কাছে যায়। তো যাওয়া মাত্রই সেই কবিরাজ কেয়াপুর নানাকে বলে ওঠে যে তোদের সন্তান কখনোই বাঁচবে না, তোরা এখান থেকে চলে যা। এটা বলার পর কেয়াপুর নানার একটু সন্দেহ হয়, উনি বলতেছে যে ভাবতেছিল যে আমি তো কবিরাজকে কিছু বললামই না, তো বলার আগে উনি কীভাবে এগুলো বুঝলো। তো এটা যখন উনি ভাবতেছিল, তখন এটাও ভাবতেছিল যে হয়তোবা এই কবিরাজকে দিয়ে ওনার সমস্যার সমাধানটা হবে, এবং বুঝে গেছিল যে ওনার স্ত্রীকে হয়তো বদ কিছু আসর করছে। তো সেই কবিরাজকে অনেক রিকোয়েস্ট করা হয়। তো সেই কবিরাজ এই কেয়াপুর নানাকে বলে যে দেখ ভাই, তুই আসার আগেই আমি যে জিনগুলা পালি সেই জিনগুলা বলে দিছে যাতে তোর উপকার না করি, কারণ তোর স্ত্রীর সাথে যে জিনগুলো আছে ওরা খুব শক্তিশালী জিন, আমার জিনগুলা সহজে পেরে উঠবে না, এবং তোর স্ত্রীর সাথে খুব বদ কিছু জিন আছে। যেটা বলার পর কেয়াপুর নানা উনি অনেক রিকোয়েস্ট করে কবিরাজকে, এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা। তো একটা পর্যায়ে কবিরাজ বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করে আমি চেষ্টা করব, তবে এটা এখন না, তোর স্ত্রী যখন আবার ওর সন্তান যখন মানে সম্ভাবনা হবে যখন তোর সন্তানের, তখন তোর স্ত্রীকে তুই নিয়ে আসিস আমার কাছে, তখন আমি দেখি কিছু করতে পারি নাকি। তখন তার কয়েক মাস পরে গিয়ে কেয়াপুর নানি যখন ওনার আবার সন্তান হবে, তখন মানে কেয়াপুর আম্মা মানে ওনার মা তখন ওনার নানি পেটে আসে। তো তখন সেই কবিরাজের কাছে আবার যায়। তো কবিরাজ সেই ওনার নানাকে বলতেছে যে আমি একটা তাবিজ দিব, তোর সন্তানটা হইলে ওই গলায় তাবিজটা পরায় রাখবি, এবং এই তাবিজটা কখনোই খুলবি না, যখনই তাবিজ খুলবি তোর কিন্তু সন্তানের ক্ষতি হবে। এই তাবিজটা সবসময় পরা থাকবে, এবং তোর স্ত্রীকে 18 মাস একটা ঘরে বন্দি করে রাখবে, এবং তারপরে ওই ঘর থেকে ওকে মুক্ত করে দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। তো এটা বলার পর সেই কেয়াপুর নানা উনি বাসায় আসেন এবং তাবিজটা তো ওনার স্ত্রীকে দিয়ে দেন, এবং 18 মাস এই ঘরেই ওনার সন্তান হয়, এবং সন্তান হওয়ার পর ওই ঘরেই বড় হচ্ছিল, মানে কেয়াপুর আম্মা ঘরে বড় হচ্ছিল। তো 18 মাস যেদিন শেষ দিন পূর্ণ হবে, সেই শেষ দিনে কেয়াপুর নানি উনি ভাবে যে 18 মাস তো হয়ে গেছে, আজকে শেষ দিন, ঘর থেকে বের হলে হয়তো কিছু হবে না। তো উনি কাউকে কিছু না বলেই ঘরের দরজা খুলে বের হয়ে যায়, এবং বের হয়ে হাত মুখ ধুয়ে আবার সেই ঘরে এসে পড়ে। তো এরকম হওয়ার পরে উনি খেয়াল করতেছে যে ওনার মাঝে খারাপ কিছু একটা ঘটতেছে, মানে খারাপ কিছু ঘটতেছে বলতে যে উনি মানে নিজে থেকে কেয়াপুর নানিকে ফিল করতেছিল যে ওনার মধ্যে কোনো একটা মানে ওনার মধ্যে কিছু পরিবর্তন আসতেছে, এবং উনি খুব রাগারাগি করা শুরু করতো সবার সাথে, মানে কিছু হলেই রাগারাগি করতো, এবং উনি ওনার বাচ্চাকে কোলে নিতে চাইতো না, এবং দেখা যেত যে বাচ্চাকে সহ্য করতে পারতো না। এবং যেটা ঘটে যে ওনার মধ্যে অনেক নাকি মানে আজগুবি অনেক কিছু ঘটতেছিল, আশেপাশে বাসার অনেক মানুষ এটা ওনারা মানে দেখতে পায়, কিন্তু একমাত্র কেয়াপুর মায়ের কিছু হচ্ছিল না, কারণ ওনার মায়ের গলায় সেই তাবিজটা পরা ছিল। তো যাই হোক, এরকম যখন রেগুলার ঘটতো তখন তোরা বুঝে গেছিল হয়তো বা খারাপ যে জিনিসটা সেটা এখনো যায় নাই। তো এটা ঘটার মানে এরকম যখন ঘটতেছিল, দেখা যাচ্ছে যে প্রায় 3 বছর পর গিয়ে তখন কেয়াপুর ছোট মামা যিনি ওনার জন্ম হয়। এই জন্ম হওয়ার পর থেকে আবার সেই সমস্যা,
এবং সমস্যাটা এখন মানে ওনার মায়ের সাথে তো আছেই, ওনার মামার সাথেও ঘটে। তো ওনার মামার সাথে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা ছিল যে ওনার জন্মের ঠিক জন্মের পর দিন কেয়াপুর নানি উনি খেয়াল করে হঠাৎ করে সকালের কিছুক্ষণ পরে দেখতেছে যে ওনার মামা শ্বাস নিচ্ছে না। একদিনের বাচ্চা, সে শ্বাস প্রশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে, শ্বাস নিচ্ছে না। তো সবাই ভেবে নেয় যে হয়তো মারা গেছে এবং খুব কান্নাকাটি করতেছিল ঘরের মধ্যে। বিশেষ করে কেয়াপুর নানি এবং নানা ওনারা খুব কান্নাকাটি করতেছিল এবং একটা পর্যায়ে কেয়াপুর নানির যে মা ছিল উনি খেয়াল করতেছে যে আসলে মানে বাচ্চাটা মারা গেছে ঠিক, কিন্তু ওকে তরতাজা লাগতেছিল যে কি কর, মানে উনি নিজে ভাবতে পারতেছিল যে বাচ্চাটা কিভাবে মারা গেছে, তরতাজা বাচ্চাটা। যাই হোক, ওনার মানে কি আপন নানা উনি তো দাফন কাফনের ব্যবস্থা করবে এবং প্রায় সন্ধ্যা যখন হয়ে যাবে ওনাদের বাসায় কুপি একটা ছিল, আর বাচ্চার সেই মানে কেয়াপুর মামাকে তো শোয়ার রাখা হয়েছে, যেহেতু সে সবাই ধরে নিয়েছিল যে মারা গেছে। তো কেয়াপুর নানির মা উনি কুপিটা, ওনার বাসায় ঘরে যে কুপিটা ছিল কুপিটা মানে একটু নিভে যাচ্ছিল, তো উনি ভাবতেছিল যে হয়তো এটাতে কেরাসিন দিলে আবার জ্বলে উঠবে। তো উনি যখন কুপিটা আনতে যাবে উনি খেয়াল করতেছে যে ওনাদের ঘরে 3 জনের কথাবার্তা চলতেছে, মানে উনি এবং ওনার মেয়ে মানে কেয়াপুর নানি উনি ছাড়া ওনার ঘরে 3 জনের কথাবার্তা চলতেছে। এবং কথাটা ছিল যে এরকম যে একটা পুরুষ জিন এবং 2টা মেয়ে জিন কথা বলতেছিল এবং এটা একটা ছায়া বা কিছু একটা আকৃতি ওনারা ঘরের মধ্যে খেয়াল করে। এটা দেখার সঙ্গে সঙ্গেই কেয়াপুর নানিকে নিয়ে ওনার মা খাটের নিচে লুকায় যায় এবং ওনারা খেয়াল করতেছে যে পুরুষ জিনটা চাচ্ছে যে এই ছেলেটা বেঁচে থাকুক এবং 2টা মেয়ে জিন বলতেছে বারবার একটা কথা যে এই ছেলেটাকে আমরা এখন নিয়ে যাব। এটা যখন বলতেছে তখন ওনারা কিছুটা মানে কেয়াপুর নানি এবং ওনার মা বুঝে যায় যে হয়তো বাচ্চাটা এখনো মারা যায় নাই, এখন হয়তো কোনো কারণে ও শ্বাস আটকে আছে। এটার মধ্যে নাকি সেই পুরুষ জিনটা যে এবং 2টা মেয়ে জিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল এবং পুরুষ জিনটার একটাই কথা যে এই ছেলেটা বেঁচে থাক, এখানেই থাক, তোরা এর ক্ষতি করিস না, আর মেয়ে 2টা জিনের কথা চাই ওকে নিয়ে যাবই। এরকম যখন হচ্ছিল তখন কেয়াপুর নানিও হঠাৎ খাটের নিচ থেকে বের হয়ে ওনার যে শাড়ির আঁচল ওটা পেতে কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে তোরা আমার বাচ্চাটাকে মারিস না, আমার একটা মাত্র ছিল, ওকে ফিরাই দে, আমি অনেক কষ্টে আমার 2টা সন্তান হয়েছে, এই ছেলেটাকে তোরা মারিস না। এটা বলার পর যখন অনেক কান্নাকাটি করতেছিল সেই মহিলা যে জিনগুলা যে অবয়ব ছিল তারা মানে অনেক গালাগালি করতেছিল এবং ওদের একটাই কথা এই ছেলেটাকে আমরা নিয়েই যাব। তখনও পুরুষ যে জিনটা ছিল সে ছায়াটা সে বারবার কথা বলতেছে যে না, এটা নেওয়ার দরকার নেই, সে এখানেই থাক। ওদের মধ্যে নাকি পুরো ধস্তাধস্তি হচ্ছিল। একটা পর্যায়ে ওরা নাকি ঘরে মাটির কলস ছিল, কলসটা পর্যন্ত ভেঙে ফেলে এবং সঙ্গে সঙ্গে ওরা চলে যাবে এমন একটা মুহূর্তে সেই মহিলা 2টা জিন বলতেছে যে আমরা দেখে নিব তুই এই ছেলেকে নিয়ে কীভাবে বেঁচে থাকিস। এটা কেয়াপুর নানিকে উদ্দেশ্য করে বলতেছিল। তারপর তো ওই 2টা জিন মানে 3টা জিন ওরা চলেই যায়। তারপর ওনার মামা আস্তে আস্তে বড় হতে থাকে আর দেখা যায় তারপর তো ওনার মামা নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু বড় হতে থাকার মানে সময় একটা জিনিস খেয়াল করা যায়, মানে খেয়াল করতে থাকে সবাই যে ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন বলতে এরকম যে উনি নাকি কখনো খিদা লাগলে কখনো কান্নাও করতো না, কাউকে কিছু বলতো না এবং সবসময় নাকি উপরের দিকে তাকায় থাকতো। এবং ওনাকে যখন স্কুলে ভর্তি করানো হয় সেই মামাকে, ওনার মধ্যে একটা স্বভাব ছিল যে খুব রাগারাগি স্বভাব ছিল এবং সবার সাথে উল্টাপাল্টা কথা বলতো এবং ওনার দেখা যাচ্ছে যে বন্ধুদের সাথে খেলতেছে মারামারি করতো। দেখা যেত যে ওনার মা মানে কেয়াপুর নানি নাকি মাঝে মাঝে দেখা যেত এমন হতো যে স্কুলে দিয়ে আসছে আবার বাসায় এসে দেখতেছে যে ওনার মামা কেয়াপুর মামা উনি বাসায় এসে বসে আছে। কিন্তু কথা হচ্ছে যে কিভাবে সে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসছে আগে এটাই নাকি ওর নানি বুঝতো না। তো এরকম যখন প্রায় হচ্ছিল তো ওনারা বুঝে যায় যে ওনার মধ্যে কোনো একটা সমস্যা আছে। তো একদিন কেয়াপুর মামা উনি নাকি এরকম কোনো একটা বাচ্চার সাথে মারামারি করছিল, তো ওনার নানি ওনাকে ওনাদের বাড়ির বাইরে শাস্তি হিসাবে দাঁড়া করে রাখে। ওনার বাড়িটা নাকি ছিল যে এরকম যে মেইন গেটে কেচি গেটের থেকে ঢুকে 6টা রুম ছিল যেটা ওনারা ভাড়া দিয়ে রাখছিল, তারপরে ছিল ওনাদের নিজস্ব যে বাড়ি যেখানে ওনারা থাকতো সেখানে। তো হঠাৎ করে মানে ওনার নানা ছিল সেদিন বাইরে, তো কেয়াপুর নানি তো ওনার মামাকে বাইরে শাস্তি হিসাবে দাঁড়া করে রাখছে। তো নানা এসে খেয়াল করতেছে যে ওনার মানে ছেলে মানে কেয়াপুর মামা নয় মানে ওদের যে একটা সিঁড়ি পারে এক নাগারে তাকায় আছে এবং দাঁড়ায় আছে। তখন ওনাকে যখন জোরে ধাক্কা দেওয়া হয় বলতেছে এই তুই এখানে দাঁড়াইছিস কেন? তখন সে মামা বলতেছে মানে সে নাকি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এবং তার চোখ নাকি সম্পূর্ণ লাল। তখন সে বলতেছিল যে বাবা আমি দেখলাম যে এখান থেকে একটা বিড়ালের মতো কিছু একটা আকৃতি ছাদের এখান থেকে যে মানে সিঁড়িতে বেয়ে আসতেছিল এবং সে কাছে আসতেই মনে হলো যে মানুষ আকৃতির মতো হয়ে গেছে। আমি উল্টা পাল্টা খারাপ কিছু একটা দেখছি
এটা বলার সঙ্গে সঙ্গে মানে তার নাকি প্রায় সেন্স নাই এমন একটা অবস্থা, এবং সে বাসায় গিয়ে ঘুমায় যায়, এবং তার ঘুম থেকে ওঠার পর নাকি আচার ব্যবহার আবার আগের মতো খারাপ, মানে উল্টাপাল্টা কথা। মানে তার এখন অবস্থা হচ্ছে কি, সে তার মানে বাবাকে, মানে কেয়াপুর নানাকে নাকি ওনার মামা প্রায় মারতে যেত এবং খুব খারাপ মানে আচার ব্যবহার করতো। তো একদিন একটা ঘটনা ঘটে এরকম যে কেয়াপুর নানি উনি ওনার রুমেই ছিল, তো ওনার মামা ছিল মামার রুমে। হঠাৎ করে শব্দ পায় যে ওনার মামার রুম থেকে বেশ কয়েকজনের কথার আওয়াজ আসতেছে, এবং কেউ মানে ওনার মামা শুধু একটা ভয়েসে, যারা যা না আমি যাবো না, আমি ওদিকে যাবো না, তোরা চলে যা, এরকম কথা বলতেছে। তো কেয়াপুর নানি উনি নাকি রুমের দরজা খুলে দেখে যে রুমের লাইট অফ করা, এবং লাইট জ্বালায় দেখে যে কেউ নাই। হঠাৎ করে ওই নানি খেয়াল করে যে ওনাদের যে কেচি গেটটা আছে ওইখান থেকে কেয়াপুর মামার ভয়েস আসতেছে, এবং ভয়েসটা আসে যখন ওনার কেচি গেটের এখানে দেখতেছে যে ওনার ছেলে দৌড় দিয়ে চলে গেল। তো তারপর কেয়াপুর নানাকে বলা হয় যে ও তো এরকম চলে গেছে, ও কোথায় গেলো দেখো না বাইরে গিয়ে। এরকম নাকি সারা রাত খোঁজা হয়, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আশেপাশে যারা ভাড়াটিয়া ছিল বা এলাকাবাসী যারা ছিল সবাই সারা রাত খুঁজে, কেউ কোথাও খুঁজে পায় না। ওদের মধ্যে খুব কান্নাকাটি শুরু হয়ে যায়, এবং বুঝে যায় যে হয়তো মানে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। ওনার মানে ওনার কেয়াপুর নানা এগুলো বুঝতেছিল। এরকম যখন হচ্ছিল তখন নাকি পরদিন সকালে ওনারা সবাই তো খুঁজে আসে, যখন পায় না, হঠাৎ করে ওনাদের এক ভাড়াটিয়া সেই মামার রুমে যায় এবং গিয়ে দেখতেছে মামা ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। তখন এটা দেখে তো মানে সবাই তাজ্জব, বলতে সারা রাত আমরা ছেলেটাকে খুঁজলাম, ওইখানে শুয়ে আছে। তখন কেয়াপুর নানি একটাই কথা যে ও কখনোই এখানে আসার কথা না, আমরা তো এই রুমের বাইরে দরজাতেই বসেছিলাম সারা রাত, ও কীভাবে আসলো? এমন তো না জানলা দিয়ে আসবে, জানলা তো সব কিছু গ্রিল দেওয়া। তো এগুলো যখন হচ্ছিল ওনার মধ্যে সন্দেহ লেগেই থাকতো, এবং দেখতেছে যে ওনার আচার আচরণ মানে সেই মামার আচার আচরণ ভালো না। তো এরকম ঘটার পরে তো এরকম যখন ঘটতেছিল তো ওনারা ঠিক করে যে হয়তো আবার ওনারা সেই ইমাম মানে যেই কবিরাজের কাছে গিয়েছিল তার কাছে যাবে। তো এরকম কবিরাজের কাছে অন্য কবিরাজের কাছে ওনারা যায়। যাওয়ার পর অনেকে বলে যে দেখেন ওকে 3টা জিন আসর করছে, হয়তো এরকম সমস্যা হচ্ছে। তো এই মামাকে নাকি অনেকবার আল্লাহর রাস্তায় পাঠানো হয়েছিল, অনেক তবলিগে গিয়েছিল, তারপরেও নাকি ওনার কোনো একটা লাভ হইতো না। তো এরকম নাকি ওনার রেগুলার হয়ে যাচ্ছিল। তো এদিকে কেয়াপুর আম্মার কিছু ঘটনা ঘটে, এটাও বেশ ভয়ানক কিছু ঘটনা ছিল। সেটা ছিল এরকম যে কেয়াপুর মার গলায় তাবিজটা ছোটবেলা থেকে পড়া ছিল। তো ওনার একটা সমস্যা ছিল, উনি নাকি নাপাক প্রাণী বা বস্তু যদি ওনার গায়ে লাগতো মানে শরীরে লাগতো তখন নাকি উনি জ্ঞান হারায় ফেলতো, এবং 4-5 ঘন্টা পর গিয়ে ওনার জ্ঞান ফিরতো। এবং যখন জ্ঞান ফিরতো এটা আবার তাজ্জব মানে ও মানে একটা আজগুবি নিয়ে মানে কোনো জ্ঞানটা ফিরতো। এরকম ছিল যে ওনার যে তাবিজটা এটা গলা থেকে খুলে মানে গাইয়ের যে দুধ আছে সেই খাঁটি দুধে নাকি ধুয়ে বা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলে নাকি সঙ্গে সঙ্গে ওই কেয়াপুর আমার ওনার সেন্স এসে পড়তো। তো যাই হোক ওনার এই মায়ের যে সমস্যা মানে কেয়াপুর যে মায়ের সমস্যা, এই জন্য নাকি ওনার নানা একবার কবিরাজের কাছে গিয়েছিল। তো সেই কবিরাজ একটা হাঁড়ি দেয়, হাঁড়ি দিয়ে বলে নানাকে যে আপনার মেয়ে যে ঘরেই থাকবে এই হাঁড়িটা সবসময় রেখে দিবেন, দেখবেন আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। তো এটা নাকি কেয়াপু আমাকে যে মেলে বলে যে এই হাঁড়িটা নাকি উনি ওনাদের জন্ম হওয়ার পরেও দেখেছে, এবং এটা নাকি রিসেন্টলি নাকি এখনও নাকি সেই হাঁড়িটা ওনার মায়ের কাছে, মা যেই ঘরে থাকে সেই হাঁড়িটা রেখে দেয়, এবং হাঁড়িটা সরাই ফেলে নাকি ঘরে অন্য মায়ের সাথে খুব সমস্যা হয়। তো এরকম তো হচ্ছিল। তো তারপরে নাকি কেয়াপুর বাবা মা যখন হজ করার পর ওনারা একসময় চিন্তা করেন যে আল্লাহর রাস্তায় যেহেতু আমরা গিয়েছি, হজ করেছি, ইনশাল্লাহ আমরা হয়তো এই সমস্যা পড়বো না। তারপর নাকি রিসেন্টলি নাকি উনি হাঁড়িটা সরাই ফেলেন ওনাদের ঘর থেকে, তারপর নাকি কেয়াপুর মায়ের ওরকম কোনো সমস্যা হয় না। এদিকে ওনার মামার যে সমস্যাটা নাকি সবসময় লেগেই ছিল, এবং এটা এখন পর্যন্ত উনি বড় হয়েছে এখন ওই সমস্যা লেগেই থাকে, এবং ওই মামা নাকি ব্যবহার আগে থেকে এখনও খারাপ, এবং ওনার রুম থেকে নাকি প্রায় সময় ঝগড়াঝাটির আওয়াজ আসে, এবং রুমে গিয়ে দেখা যায় যে উনি একা, কেউ নাই। এবং এরকম যখন রেগুলার হচ্ছিল ওনার হয়তো ভেবেছিল যে বাড়িতে কোনো সমস্যা না, নাকি বাড়ি বিক্রি করে অন্য বাড়িতে যায়, ঠিক একই সমস্যা। ওনার মামা যেখির বাড়িতেই যায়, যে রুমেই থাকে ওই বাড়ির মানে ওই রুমে নাকি এরকম সমস্যা হতোই, এবং মামা নাকি সবসময় সবার সাথে বাজে ব্যবহার করতো। এবং ওনার একটা মানে অভ্যাস ছিল যে উনি একা একা কথা বলতো বেশি। এরকম যখন হচ্ছিল তো ওনার নানা কেয়াপুর নানা ওনার মামার সম্পত্তি ভাগ করে ওনাকে আলাদা বাসা করে দেয়। 2012 সালে কেয়াপুর নানা মারা যায়। তো মারা যাওয়ার পর থেকে নাকি প্রায় সময় নাকি ওনার ঘরে আওয়াজটা আরও বেশি আসতো, মানে উনি একা একা কথা বলতো, এবং ওনার নানি নাকি প্রায় শুনতো। এটা রেগুলার হচ্ছিল। তার
এরকম নাকি কে আপু বলে যে ভাই আমার মামা এখনো আগের মতোই আছে এবং আমরা মামার ঘরে কখনো একা যাই না, কাউকে সাথে নিয়ে যাই, এবং এখনো মামার ঘর থেকে এরকম আওয়াজ আসে, দেখা যায় বিশেষ করে মহিলার ভয়েস আসে, 2টা মহিলার ভয়েস সবসময় আসে। এবং আমরা পরবর্তীতে অনেক কবিরাজ দেখিয়েছিলাম, কিন্তু একটাই কথা যে ওনার সাথে সবসময় 3টা জিন থাকে, যেটা স্টিল নাও আছে। যদিও কে আপুর মা উনি সুস্থ হয়ে গিয়েছেন, তো এখন ওনার মামা অসুস্থই আছেন। এটাই আসলে কে আপুর ফ্যামিলিগত একটা ঘটনা, আমার ভালো লেগেছিল দেখে আপনাদের কাছে শেয়ার করে। এটা আমার প্রথম ঘটনা ছিল। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। ঘটনাটা 1988 সালের বন্যার একটা ঘটনা। কিছু রিলিফ ক্যাম্পে 10-12 জনের একটা টিম, তারা কিছু ত্রাণ টান নিয়ে তারপরে সেই নেত্রকোনা ময়মনসিংহের ওইদিকে ঘাউর এলাকা, তো নেত্রকোনা ওইদিকে পানি টেনে উঠছিল। ঢাকার থেকে কিছু চাল, তারপরে ডাল এবং চিরা, এগুলো কিছু কাপড় চোপড় নিয়ে তারা এখান থেকে ট্রাক ভাড়া করে তারা নেত্রকোনা যায়। তো নেত্রকোনা আশেপাশে নেত্রকোনা, তারপরে আরো আছে বজ্রযোগিনী গ্রাম, অষ্টগ্রাম না কি বলে, এরকম গ্রামের কথা আমার খেয়াল নেই। দেখ, মূল স্পট হলো নেত্রকোনা। তারা ওইখানে নিকলিয়াসে একটা গ্রাম আছে, ওইখানে তারা যায়। ওইখানে কিছু প্রায় 300 পরিবার, তারা একদম দুর্দশাগ্রস্ত, বন্যার পানি উঠা ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে, তাদেরকে সাহায্য করার জন্য যায়। তো সাধারণত ঘর বাড়ি তো নাই, এখন তারা ওই যে কি করবো, ওইখানে একটা হাই স্কুল ছিল পুরানো আমলের, দোতলা একটা হাই স্কুল, দোতলা নিচতলায় তো পানি উঠছে, দোতলায় তারা মোটামুটি 100-200 পরিবার তাদেরকে সংস্থান করে এখানে থাকার জন্য বা রাত্রে থাকার জন্য তারা বলে, তারা এখানে নিয়ে ক্যাম্প টেম অবস্থা দিয়ে তারা ওইখানে আসলে রিলিফ ক্যাম্পের বিভিন্ন চাউল আছে, তারপরে চিরা আছে, ডাল আছে, এগুলি দেওয়ার পরে তারা ক্যাম্পে আসলে 2 দিন থাকার পরে তারা সবাই ঢাকা ব্যাক করে। কিন্তু ঘটনাটা ঘটছে রিলিফ ক্যাম্পে, ওই যেখানে তারা থাকতো ওইখানে একটা পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল, ওই গ্রামেতে একটা মহিলা ছিল, মহিলা তার স্বামী ছিল। মহিলা আসলে খুব বড় লোক ঘরের মহিলা, ঠিক আছে। মহিলার বাপের বাড়ির থেকে কিছু সোনা দানা, স্বর্ণ টর্ণ এগুলি বিয়ের সময় তারা দিছিল। যেটা বলছে যে মহিলার হাজবেন্ড বলছিল আর কি ঘটনাতে, ত্রাণ আনতে গিয়ে মহিলার হাজবেন্ড সে সকালে বেরিয়েছে, আর বিভিন্ন কারণে সে আর করতে পারে না আর কি, মানে একটু রাত্রে হয়েছে। তো এদিকে বন্যার পানি আইসা, বন্যার পানি আছে তাদের ঘরে এরকম পুরা ঘর ডুবাইয়া ফেলাইছে, ঠিক আছে। মহিলা অবশ্য ছিল, প্রেগনেন্ট ছিল, মহিলা অসুস্থ ছিল কিছুটা। তারপরে ঘরের এরকম মানে সবকিছু জিনিসপত্র সরাইতে গিয়ে গলা পর্যন্ত পানি, মহিলা আর তাল সামলাতে পারে না, মহিলা ওইখানেই মারা গেছে। জামাইটা পরে আসছিল, দিনের বেলায় বেরিয়েছিল যে বিভিন্ন সন্ধানে যে কোন জায়গা ত্রাণ টান পাওয়া যায়। পল্লী এলাকা তো, দূরবর্তী এলাকা, 3 মাইল দূরে ওই যেখানে আমাদের টিম গেছিল তার থেকেও 3 মাইল দূরে তাদের গ্রাম। মহিলা শেষ পর্যন্ত মহিলা বাসায় মারা যায়। আর বন্যার পানির যে স্রোতে মহিলার লাশ ভাইসা সে কেমনে ওই ত্রাণ যেখানে আমরা আমাদের টিম গেছিল ময়মনসিংহ নেত্রকোনা, ওই নেত্রকোনা ওই দোতলা প্রাইমারি স্কুলটা, ওই প্রাইমারি স্কুলের এখানে আসছে। প্রাইমারি স্কুলের দোতলার সাথে তো অনেক ফ্যামিলি আশ্রয় নিচ্ছে, ঠিক আছে। অনেক এখন তো বন্যার্থ এখানে কে গরিব ঘরের একেবারে ধনী ঘরের এগুলি তার এখানে কোয়ালিফিকেশন এটা জাস্টিফাই করার তো কোনো নাই, কোনো আসলে যাচাই বাছাই করার কোনো ক্ষেত্র নাই। এখন তো সবাই যে আমরা রিলিফ ক্যাম্পের আমরা আসছি, আমরা এখন বন্যা দুর্গত সোজা কথা, সবার পরিচয় একটাই। তার মধ্যে 2-1 ছিল যে একটা ফ্যামিলি ছিল, যে একটা লোক তার আমরা যেভাবে বলছি, একটা লোক তার বাবা, ওই লোকটা আর তার মা, এই 3 জন আসছে, ছেলে, বাপ এবং মা, তারা আসছে। আরো আসছে তার দাদা বলতেছে আর কি, মানে বাপে বলতেছে যে আমার আব্বা, মানে বলতেছে যে আব্বা একদিন রাত্রে দেখলো যে একটা মহিলা এরকম সুন্দর লাশ আইসা এখানে পড়ে রয়েছে। আব্বা আগের দিনে মানুষ তো কিছুটা লোভীও ছিল, আবার লোভ ছাড়াও ছিল, দেখলো তো মহিলা তো লাশ ভাইসা আসছে এরকম। তো মহিলা গেটের সামনে এসে দাঁড়ায় রয়েছে, সবাই ঘুমাই রয়েছে ছাদের উপরে। কয় আপনি কে? এখনো কথা বলে না, কিছু চায় না, কিছু বলে না। তারপরে কতক্ষণ পরে আর কিছুই নেই। তো এরকম 2-3 দিন রাত্রে এরকম দেখছে পরে পানির মধ্যে এরকম ভাইসা রয়েছে। পরে দেখা যায় মহিলার হাতে এবং কানে এবং গলায় অনেকগুলি স্বর্ণের জিনিস। এইগুলি দেখা ওই ভদ্রলোকের লোভ লাগছে,
কয় কথাও বলে না, কোনো কিছু না, এটাকে আসলে জীবিত মানুষটা মৃত পরে লাঠি দিয়ে খুচামুচা দিয়ে দেখে যায় আসলে কোনো কথাবার্তা বলে না, এটা মারা গেছে, ডেড বডিটা বন্যার পানি তুরে অনেক দূরের থেকে ভাইসা আসছে রিলিফ ক্যাম্পে। তো মহিলার হাতে পায়ে এরকম আগেই বলছি খুব অভিজাত পরিবারের মেয়ে, বিয়ের সময় এগুলি দিছিল এবং বিয়ার বেশি দিন একটা এগুলি সবসময় পড়তো, শৌখিন ছিল মহিলা, সে মহিলা মারা গেছে। মহিলা প্রেগনেন্ট ছিল আগেই বলছি, বাচ্চা টাচ্চা পরে হয়েছে কিনা এগুলি আমার আর তেমন কিছু বলে নাই, হয়তো মারা গেছে, পেটের ভিতরে বাচ্চা কি এগুলি আর তেমন আমাকে জানে না, যার থেকে সে আমাকে বলে নেই। তো এখন ওই যে ভদ্রলোক দেখছে 2-3 দিন দেখে এসব মহিলারা কোনো কথাবার্তা কয় না, কিন্তু লাশিটা পানির থেকে বাইসে দেখে ওইটা লাঠি মাটি দিয়ে আমি কলার বেলা দিয়ে উঠে আমি সরাইয়া দেই, আবার 2 দিন পরে দেখি যে একই সময় রাত্রে আইসা ওই জায়গায় আইসা, এটা অন্য জায়গা যায় না, এখানেই থাকে। ঠিক আছে, তা মহিলা ভদ্রলোক বললো যে আমার আব্বা দেখে কিছুটা প্রথমে ভয়ও পাইলো, আবার মহিলার হাতে পায়ে এগুলি স্বর্ণ আছে এগুলি দেখে দেখা কিছু লোভও হইলো। তো চিন্তা করলো মরে গেছে গা, এখন রাত্রেবেলা আইসা ওই ভদ্রলোক বলতেছে, ওনার আম্মা বলতেছে যে তোর আব্বা মনে হয় কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ছে, আমার এগুলি কি বলে, আমি তো গিয়ে কোনো কিছু দেখি না, কোনো মহিলাও দেখি না, কোনো সোনাদানা এগুলি দেখি না। তো ছেলে বলতেছে যে আমিও তো দেখলাম না মা, তা আব্বা এগুলি কি কয় হইতে পারে তোর আব্বাই দেখে এগুলি আসলে ভৌতিক গণ্য, যারে দেখায় সেই দেখে, আশেপাশে কেউ কইলো এটা বিশ্বাস করে না, অন্য কেউ দেখতে পারে না। ঠিক আছে, ঘটনাটা এরকম। তো মহিলা ভদ্রলোক উনি তার মা সহ কয়েকদিন আব্বা যে বলে প্রত্যেকদিন ওই যে নিচতলায় এসে কলার বেলার মধ্যে এক মহিলাটা লাশ একটা বাসে, ঠিক আছে, উনি বলে বাসে লগি দিয়ে, আমরা লগি বলি, বাস দিয়ে ঠেলে দিয়ে তারপরে আবার 2-3 দিন পরে আবার বাইসা সেই একই জায়গায় আসে। ঠিক আছে, আসে। আর একটা মহিলার ভিতর থেকে কে জানি খুব চাপ আসরে কান্না করতেছে যে আমি মারা গেলাম, কিন্তু এগুলি আমার শখের সম্পদ, এইগুলি তো বেহাল হয়ে দেবো, কে বা কারা নিয়ে দেবো, নিতে না করে। তো তোর আব্বা তো মহিলা ভদ্রলোক বলতেছে, ওনার আম্মা বলতেছে আর কি যে তোমার বাবারও তো আমি চিনি, ঘর করছি প্রায় 20-25 বছর, উনি তো এইগুলি দেখলে লুবি টাইপের লুক, হ্যাঁ, এইগুলি দেখলে যদি দেখে আমার বলছে, আমি কোথাও আপনি লাশের কিছু করেন, লাশের থেকে হাত পায়ের থেকে এই সোনাদানা কিন্তু এগুলি খবরদার, এগুলি কিন্তু নিবেন না, নিলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ঠিক আছে, তো এখন ভদ্রলোক এগুলি করে 1 দিন 2 দিন 3 দিন লাশ খেতে দিছি বারে খালি বলার লোক, আমি খালি দেখি এখানে বন্যা দুর্গত ক্যাম্পে কত লোক আছে, সবার তোমরা কি এগুলি এরকম কিছু দেখো নি, কয় না। তো ভদ্রলোক খুব চালাক ছিল, মানুষের তো আগে বলছে যে সবাই কেউ দেখে না, একমাত্র আমিই দেখি, তাইলে তা আমি যদি কোনো কিছু করি তারা তো আমার কথা বিশ্বাস করে না। আমি যে বারবার বলতেছি আমি লাঠি দিয়ে এরকম খেদে দিছি, লাশটা কলার লাশ ভাইসা যায়, আবার সেটাকে বন্যার পানিতে ওই জায়গায় আসে। রিলিফ ক্যাম্পে কমপক্ষে 100 পরিবার আছে, জনজনের সবাই তোমরা কি তুমি কি দেখছো, কয় না আচ্ছা আমরা এইগুলো রাত্রেবেলা দেখিনি। আপনি কই থেকে দেখেন? ভদ্রলোক চিন্তা করলো, যাক ভালোই হয়েছে, আমার ঘটনা আমিই দেখি, আর কেউ দেখে না, এখন যদি আমি কোনো কিছু করি তাহলে এই কথা কেউ বিশ্বাসও করবো না, কেউ তো আর দেখে না। তো ভদ্রলোকের মনে শয়তান যেটা আসে, মানুষের মনে লোভ থাকলে লোভে পাপে মৃত্যু একটা কথা আছে না। তো মহিলার হাতে স্বর্ণ, গলায় স্বর্ণ, পায়েও স্বর্ণ, নুপুর, অনেক স্বর্ণ, মোটামুটি তখনকার আমলে 3-4 ভরি স্বর্ণ হবে, এগুলি নিয়ে মহিলা মারা গেছে আর কি, এটা আল্লাহর কি ইশারা। তো উনি কি করছে, যাইয়া লাচের থেকে সমস্ত স্বর্ণমর্ণ এগুলি খুললে টুললে একটা বাক্সর মধ্যে আইনা রাখছে। তো মহিলা ওইভাবে তো মারা গেছে, আর কি করবো। তো পরের দিন রাত্রে স্বপ্নে দেখা যায়, তুই যে আমার হাতের থেকে পায়ের থেকে এগুলি নিলি, ঠিক আছে, এগুলি তো আমার পৈতৃক সম্পদ, ঠিক আছে, কোন কারণে বন্যা কারণে আমি মারা গেছি, কিন্তু আমার এইগুলি তো তোর নিতে হয় না, তোর নিতে হয় না, ঠিক আছে, এইগুলি হয়তো বা আমার স্বামীরই ফিরিয়ে দিতে হইব, তাহলে আমার বাপ মা আছে যারা দিছে এদেরকে খুঁজে দিতে হইব, তুই তো এটা রোয়ারিস না, দাবিদার না, তো তুই এখনো ভালো আছে, তুই এগুলি করিস না, এগুলি দিয়ে দে। প্রায় সময় দেখে দে ওই লোক ওই লাশ মহিলা ওইরকম যতই লাশ ধাক্কা দিয়া বন্যার পানিতে অনেক কলা টলা বেলা দিয়া জোরে অনেক দূরে নিয়ে এরকম কোমর পানি উনি কষ্ট করে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলায় দিয়ে আসে, যেখানেই ফেলায় দিয়ে হোক, পরের দিন দেখা যায় মাগরিবের নামাজের পরে আইসা ওই ত্রাণের স্কুলের নিচের ওই নিচতলার গেটে আইসা মহিলার লাশ আসে। তো এইগুলি দেখলে ভৌতিক জিনিসের ভীতিকর ব্যাপার। তো বিপদে পড়লো যে আবার স্বপ্নেও দেখা যায় যে আমার যে গায়ে স্বর্ণ ছিল এগুলি তুই নিয়ে ঠিক থাকতে পারবি না, এগুলো দাবি হলো আমার স্বামী, হয়তো বা আমার স্বামীরে খুঁজে বার করতে হইব, আপনার আমার আব্বা আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি যেখানে আছে এদেরকে দিতে হইব, এটা তুই এগুলি নিতে পারো, কিন্তু এগুলি নিয়ে তো কিন্তু ক্ষতি হবে। তো এগুলি যেটা বলছি, হয় আমার স্বামীরে খুঁজ কর,
নাহলে আমার বাপের বাড়ি খুশ করে আমার আব্বা আমার নিয়ে দিয়ে আস, না দিলে কিন্তু বিপদে পড়বে। তো বদরুলকে 2-3 রাত্রে এরকম স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখার পরও বদরুল ডোন্ট কেয়ার। অনেকগুলি স্বর্ণ পাইছে, তো স্বর্ণ পাওয়ার পরে তার মনে লোভ দেখা দিছে, সেইগুলি দেয় না। শেষ পর্যন্ত ঘটনাচক্রে ওই ভদ্রলোকের ওয়াইফ আসছিল, তার ছেলে আসছিল, এগুলি সে একলা একলা তো স্বপ্নে দেখে ভাল লাগে না, পরে শেষ পর্যন্ত এগুলি সত্য ঘটনা বলছে যে এরকম ঘটনা ঘটছি আমি, আসলে কাজটা কেমন হয়েছে তোমরা কি কয় তুমি তো কাজটা মোটেও ভালো করো না, তোমার স্বপ্নে দেখা তুমি এগুলি দাও না, এগুলি দিয়া লাভ কি? কয় না এগুলি তো মরে গেছে, কি এগুলি করে তো ছেলেটা ভালো ছিল, মা আবার কয় তুমি এগুলি কষ্ট করে দিয়ে আসো, আমরা হয়তো বা এখানে কোনো কারণে বন্যার কারণে এখানে আসছি, আল্লাহ তো এরকম রাখবো না। আর এত আমরা গরিব হয়ে যাই না যে এগুলি স্বর্ণ দিয়ে আগে দিয়েছিল না, আগে কেমনে চলছে এমন বুঝাইছি আর কি। এখন স্বর্ণ পাইয়া তোমার লোভ ধরলো, এগুলি করে না। পরে তারা সে দিল না। তে 3-4 দিন পরে দেখা গেল যে ভদ্রলোক ওই রাত্রে তো একটু প্রকৃতিরটাকে সারা দিতে গেছে, তো ওই মহিলা লাশে বসে রয়েছে। তখন দেখে যে মহিলা একদম এরকম সাদা কাপড় পরে এখানে দাঁড়ায় আছে। তো ভদ্রলোক কি ব্যাপার, এরকম তো অন্যদিন তো শোয়া থেকে আজকে দাঁড়ানিতে অবস্থা দেখলাম। তো কাছে গেছে পরে কে জানি পিছন দিয়া ভদ্রলোকের পিছন দিয়া লাঠি দিয়া না কি দিয়া মাথার মধ্যে বাড়ি মারছে, ঠিক আছে। তো বাড়ি টেরি মেরে উনি অজ্ঞান টজ্ঞান হইতে ওইখানেই পড়ে রয়েছে। তো পরের দিন সকালে ছেলে আর তার মা গিয়া দেখা যায় কি ব্যাপার, আব্বা এই 5 দিনের মধ্যে এইভাবে পড়ে রয়েছে, কোন কারণে দেখা যায় এরকম উপর হয়ে পড়ে রয়েছে। তারপরে ধরাধরি করে আনছে, আনার পরে ডাক্তার আনছে, পল্লী দেশে তখন কি ডাক্তার পাওয়া যায়, তবু আনছে। আনার পরে উনি তো আরো প্রায় 2 ঘন্টা আগেই মারা গেছে। তো এখন সেই ছেলে বললো যে, তার মা বললো তোর আব্বারে না করছি আমি তার স্ত্রী হিসেবে, তুই ছেলে হিসেবে বলছ, তোর আব্বার লুপ আর কমলো না, কি লিগে স্বর্ণ এগুলি আনতে গেছে, ওনারা স্বপ্নগুলি দেখাইছে, ঠিক আছে। ওনারা বারবার না করছিলাম যে তুই যদি না দিস তোর কিন্তু ক্ষতি হবে, এই দেখ তোর আব্বা মারা গেছে। এখন ছেলেটাও মনে কষ্ট করলো। তো এখন স্বর্ণ তো আসলে বাপ তো হয়তো বা মারা গেছে, স্বর্ণ তো ঘরের মধ্যে আছে, দেয় তো ফেরত আর দেয় নাই। এখন পরের দিন রাত্রে ওই ছেলেদের স্বপ্নে দেখায় তোমার আব্বা অমুক জায়গায় স্বর্ণ রাখছে এই মহিলার থেকে, এটা কিন্তু ডিয়ারিং ঘটনা ঘটবো, বংশ নির্বংশ হয়ে যাবো। তোমার আব্বা গেছে, কালকে তুমি যাবে, তারপর তোমার মা যাইবো, আমরা সবার শেষ করে ছেড়ে দিব সোজা কথা, ঠিক আছে। মহিলা এটা স্বর্ণ, মহিলা এটা কোন কারণে মারা গেছে, তার স্বর্ণ তো তোমার আব্বা নেওয়ার অধিকার রাখে না, হয়তো বা তার হাজবেন্ডে ফেরত দিতে হইব, আপনারা তার বাপের বাড়ি খুঁজে দিতে হইব, তোমার আব্বা একটাও করে নাই, ঠিক আছে। তো এখন তোমার আব্বা তো মারা গেছে, এখন তোমার দায়িত্ব তোমার ছেলে হিসেবে তোমার এটা দিতেই হইব। তো মা আসছিল তো মোটামুটি ভালো ছিল, তো মা বললো যে ঠিক আছে, দেখ যে কথা বলছে কথাটা একদম সত্যি, খাঁটি সত্যি কথা, নিরেট সত্যি কথা। এরকম আগেও ঘটনা শুনছি যে অলৌকিক কোনো কিছু, এটা যদি জিনপুতের কোনো কিছু হয়ে থাকে, তাদের কোনো জিনিস তারা দেয় এবং তারা যদি ফেরত চায়, যদি ফেরত না দেয়, তাহলে এরকম আমি আগে এরকম আরো ঘটনা শুনছি। মাঝখানে বলে নেই যে এক গ্রামে একটা ছিল, এই পুকুর থেকে অটোমেটিকলি সোনার কাঁসার থালা বিভিন্ন ভাইসা আসতো। তখন গ্রামে গরিব মানুষের বিয়ে শাদিতে খরচা ছিল, এগুলি খরচা টরচা সারাদিন এরকম ব্যবহার করতো। ব্যবহার করে নিয়ম ছিল মাগরিবের নামাজের পরে ধুয়ে দিয়া সবকিছু আবার পুকুরে ফেরত দিলে নিচে নেমে আসতো। একদিন এক লুবি এক লোক ছিল, সে কি করলো, বড় একটা স্বর্ণের একটা গ্লাস ছিল, এই গ্লাসটাকে আমি এটা ফেরত দিব না, সে তার মনে পরে সবগুলিই দিছে, পরে গ্লাস দেনে পরে নিচের থেকে কে জানি বলতেছে যে সবকিছুই এতদিন ধরে গ্রামের মানুষ এগুলি ব্যবহার করলো সবাই, আর তুই এরকম চালাক, তুই কি মনে করছ আমি এগুলি বুঝি না, গ্লাস রাখছো, তার গ্লাস ফেরত তুমি ঘরে রেখে দিছ, ঠিক আছে, শীঘ্রই ফেরত দে, না দিলে কিন্তু অবস্থা খারাপ হবে। পরে ওনার অবস্থা খারাপ হয়েছিল। তো এটা ঘটনাটা এই কারণে বললাম, এক ঘটনা থেকে অন্য একটা ঘটনা আমি গেলাম, এটা বুঝলাম যে তারা যে সমস্ত জিনিস বলে তাদের সাথে কমিটমেন্ট রক্ষা করলে কোনো কিছু হয় না। আর যদি এরকম করে, যেহেতু সম্পদ তো আপনার না আমার না, কোনো কারণে বন্যাত্তরে বাইসা আসছে, এই সোনাদানা মালিক তো আমি না, সেইভাবে করে না, বাপ তো মারা গেছে, ছেলে স্বপ্নে দেখাচ্ছে তুমিও তুমি যদি এগুলি রাখো তোমার আম্মাও মারা দেবো, তুমিও মারা দেবো। তারা চিন্তা করলো যে এখন তেলে কিভাবে কি কার কাছে দিতেইব। তো পরের রাতে স্বপ্নে দেখায় যে আমার হাজব্যান্ড সকালে চলে গেছিল এই বন্যার ত্রাণে, আমি ঘরে একলা ছিলাম, পানির তুলে বেসা গলা পর্যন্ত পানি এসে আমি আর নিজের সামলাইতে পারি নাই, আমি প্রেগনেন্ট ছিলাম, এই কারণে মারা গেছি। তো আমার হাজব্যান্ড কালকে হয়তো সম্ভবত তোমাদের ত্রাণ শিবিরে আসবো, ওনার পরিচয় কি, ওনার চেহারা কিরকম, সব এরকম বিবরণ দিয়ে গেছে, এবং মাগরিবের নামাজের পরে একটা লোক দেখবা তোমরা এখানে দাঁড়াই দিছে, তোমরা ভয় পাও না, নির্ভয়ে যাইবা, তার কাছে জিজ্ঞাসা করলে সবকিছু হবে। তো ওনার হাজব্যান্ডের পরিচয় মিশে দিল, মোটামুটি এরকম লম্বা সম্বা, ঠিক আছে, পাঞ্জাবি পরা, মানে মোটামুটি মোল্লা টাইপের লোক ছিল যে এরকম। তো পরের দিন সকালে ছেলে যায়, দেখা যায় তার বাবার যেখানে বাড়ি দিছে এই লোকই দিয়া ওই নিচতলায়
ওইখানে লাশ যেখানে এসে বাইসা থাকতো ওইখানে দেখে একটা লোক দাঁড়ায় আছে। তো উনি ছেলে তার মারে নিয়ে আসছে, ভয় পায়, আবার কিছু জিজ্ঞাসা করলে অনেকক্ষণ 3-4 বার আপনি কে আপনি কে আপনি কে কোনো কথা বলে না। 3-4 বার বলার পরে বলতেছে যে আপনি কিছু দেখছেন স্বপ্নে? জি দেখছি, যেরকম এরকম। আপনি কি সেই লোক? আপনার নাম কি? এই হ্যাঁ, এত কথা বলার সময় আমার নাই, এগুলি আপনি আমার দিতে পারেন, আশা করি আপনাদের কোনো আর ক্ষতি হবে না। তারা চিন্তা করছে যে ঠিক আছে, এটা হইতে পারে, যেরকম বিবরণ দিছে বিবরণ তো পাইছি। তো ওই স্বর্ণ টর্ণ নিয়ে খুব দ্রুত ওইখান থেকে চলে গেছে। তো পরের দিন রাত্রে মা আর ছেলের স্বপ্নে দেখাইছে যে ভাগ্য ভালো, বলতে হয় যে ভাগ্য ভালো, তোমরা আমার বিশেষ করে সোনাদানা এগুলি দিছ, এখন তো মোটামুটি তোমরা বিপদমুক্ত, তা না হইলে তোমাদের পুরো বংশ নির্বংশ হইতো। ঠিক আছে, আমি ওনার হাজব্যান্ড, এগুলি আমার প্রকাশ করতে না করছি, এই জন্য আমি এটা নিয়ে গেলাম, বাট তোমরা ক্যাম্পে অন্য কারোর কাছে এগুলি বলবা না। তারপরের থেকে দেখা যায় যে ওই রাত্রে আর ওই যে মহিলার লাশ ভাইসাও আসে না, ওইখানে এরকম বাইসা পড়ে থাকতো। ঠিক আছে, এরকম মাঝে মধ্যে হঠাৎ করে ওই জায়গায় একটা আলু জ্বলে উঠতো আগুনের মতো, এগুলি অনেক কিছু হয়েছে। এই স্বর্ণটা ফেরত দেওয়ার পরে এগুলি আর কোনো আর ঘটে নাই বা হয় নাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। তবে 20 বছর আগের একটি ঘটনা এখন শেয়ার করি। 20 বছরের আগে পিছে এরকম সময় হবে আর কি। তো ঘটনাটি ঘটে এই তাহমিদ ভাইয়ের আম্মুর সাথে। একদিন কি হয়, ওনার আম্মু ঘরে বসেছিলেন, সময়টা মাগরিবের কিছু পরে হতে পারে। কি হয় যে ওই সময় তো তখনও ইলেকট্রিসিটি আসে নাই, হারিকেনের আলো, তারপর ল্যাম্প, এগুলো ছাড়া আসলে আলোর উৎস ওনাদের কাছে ছিল না। কারো কাছে টর্চ লাইট ছিল, তো এটাই ছিল আসলে আলোর উৎস। তো উনি ঘরে বসে আছেন, ঘরের জানালা দিয়ে ওনার চোখ যায় বাইরের দিকে, আর ওখানে গিয়ে একটা জিনিস দেখে ওনার চোখ সেখানে আটকে যায়। উনি দেখেন বিশাল লম্বা একটা ছাগল। এখন বিশাল লম্বা বলতে কেমন, একটা মোটামুটি বাছুরটা যখন একটু বড় হয়ে যায় কিরকম সাইজ হয়, ওই রকম লম্বা একটা ছাগল। আমরা এত বড় ছাগল সচরাচর খুব একটা দেখি না, আছে একদম নাই তা না, কিন্তু খুবই কম। বাংলাদেশে এই ছাগলগুলো কম হয়, অনেক সময় পাকিস্তান, আফগানিস্তান এই জায়গাগুলোতে এত বড় ছাগলগুলো দেখা যায় আর কি। মানে গরুর মতো একটা ছাগল হয় আর কি, লম্বা লম্বা কান। তো এত বড় ছাগল দেখুন তো চোখ আটকে গেছে, আরে এত বড় ছাগল, জীবনেও তো এত বড় ছাগল দেখিনি। তো উনিও ছাগলের দিকে তাকিয়ে আছেন, এবং ছাগলটাও বাইরে থেকে ওনার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো ভয়ঙ্কর দৃষ্টি না। এবং ওই ছাগলের চোখ যে ভয়ঙ্কর ছিল বিষয়টা এরকমও না। ছাগলের চাহনিটা ছিল খুবই মায়াবী। মনে হচ্ছে ওই ছাগলটা তার কতদিনের চেনা, আর ওই ছাগলটাও তার খুবই বাধ্য একটি ছাগল। তো এইভাবে তাকিয়ে আছে, কতক্ষণ যে তাকিয়েছিলেন এটা উনিও বলতে পারেন না। কিন্তু হঠাৎ করে কি হয় যে ওনার কাছে মনে হলো যে এই ছাগলটা কার, কোত্থেকে আসলো, গ্রামে তো মানে এরকম ছাগল নাই, যাই ওইটার কাছে গিয়ে দেখি তো, এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো উনি যখনই ঘর থেকে বাইরে বের হয়েছেন 5 সেকেন্ডের মতো হবে, বা সর্বোচ্চ সময় যদি ধরিও 10 সেকেন্ডের বেশি হবে না, উনি বের হয়ে ওই ছাগলটা আর দেখতে পান না। তো যতদূর চোখ যায় কোথাও কিছু দেখা যাচ্ছে, যদিও বা তখন সন্ধ্যা নেমে এসেছিল। আর কারো ছাগল যদি ভুলে চলেও আসে, এই সময়ের মধ্যেই কিন্তু হাওয়া হয়ে যাবে না। আর ওই সময় ওই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামেও এত বড় ছাগল কারো আছে এটা কিন্তু জানা ছিল না। তো এই ঘটনা ঘটার পর অনেক রাত্রে মাঝে মাঝেই বাড়ির চারদিক দিয়ে ঘোড়ার টকবক টকবক আওয়াজ শুনতে পাওয়া যেত। তবে এটা পাওয়া যেত গভীর রাতের বেলা। অনেকে নাকি এই ঘোড়াকে দেখেছেও, তবে মাথা কাটা ঘোড়া বা এরকম ওরকম কিছু না, তবে এরকম ঘোড়ার আওয়াজ শোনা যেত গভীর রাতের বেলা। এবার আসি অদ্ভুত আরেকটি বিষয়ে, গুইয়া দেদ্দা। এই গুইয়া দেদ্দা শব্দটি স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। আসলে গুইয়া দেদ্দা জিনিসটা কি? এটা নাকি এক ধরনের জিন। এই জিন মাটির নিচে থাকতে পছন্দ করে। এই জিন কারো সামনেও আসে না, কাউকে দেখাও দেয় না। গ্রামের অনেক
প্রবীণ মানুষ সহ অনেকেই নাকি বলতেন যে এই জিন কখনো হাজির করা যায় না। আসলে কি তাই? এই জিন নিয়ে কিন্তু খুব বেশি তথ্যও পাওয়া যায় না। এই জিন নাকি মানুষের খুব একটা বেশি ক্ষতিও করে না, মাটির নিচ দিয়ে চলাচল করে, এমনকি পানির ভেতর দিয়েও চলাচল করে। যখন মাটির নিচ থেকে পানির ভিতরে ঢুকে যায় তখন এক ধরনের বুদবুদি উঠতে থাকে। কোনো মাছের চলাচল বা মাছের কারণে এটা হয় না। এই বুদবুদিগুলো অনেক বড় বড় বুদবুদি। সাধারণত পানির নিচে যদি গ্যাস থাকে, এই গ্যাস যদি উপরের দিকে চলে আসে বড় বড় বুদবুদি হয়, ওই রকম বড় বড় বুদবুদি। তবে গুইয়াদেদ্দা এদের ব্যাপারটা নাকি ভিন্ন। অত বড় বড় বুদবুদিতেও যে ধরনের শব্দ হয়, কিন্তু গুইয়াদেদ্দার চলাচলে অনেক বেশি শব্দ হয় ওই বুদবুদির। শোনা যায় যে এই তাহমিদ ভাইদের বাড়ির পাশে এই গুইয়াদেদ্দা ছিল। এটা নিয়ে একটি লম্বা ঘটনাও রয়েছে, এটা উনি আমাদেরকে পরে জানাবেন বলে বলেছেন। আর এই গুইয়াদেদ্দা রিলেটেড ঘটনা আমি এর আগেও বলেছি। আজকে যখন আমি ঘটনা শেয়ার করছি তখন আমার খুব কাছের এক ভাই, ওনার নাম হচ্ছে শাওন, উনি কিন্তু বাংলাদেশের খুব নাম করা একজন মাইম আর্টিস্ট, মানে আমরা মুখাভিনয় বলি না, তো ওই অভিনয়টা উনি খুব ভালো জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং উনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু উনি মাইম আর্টটা পারফর্ম করেছেন। তো আমি যখন আজিমপুরে থাকতাম, আমার ওই বিল্ডিংয়েরই উপরে উনি থাকতেন, তো ওনার আম্মাও থাকতেন। আন্টির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো আপনাদের মনে আছে কিনা যে আমাদের চ্যানেলের শুরুর দিকে বেশ কিছু ঘটনা আপলোড করেছিলাম, এর মধ্যে একটা ছিল যে একটা কুয়া রিলেটেড ঘটনা। এটা মাগুরা জেলার ঘটনা ছিল। ওই কুয়ার পানিটা খুব ঠান্ডা ছিল। পরবর্তীতে ওই কুয়া রিলেটেড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো উনি কি মনে করে হঠাৎ করে আজকে আমাকে ফোন করেছিলেন। উনি রাজবাড়িতে গিয়েছেন এক আত্মীয়ের বাসায়, যে কারণে আমাকে কল করেছিলেন, ওনার সাথে কথা বললাম। তো উনি কিন্তু অনেক ঘটনার সাক্ষী এবং ওনার সাথে ঘটে যাওয়া অধিকাংশ ঘটনাগুলোই আমি শেয়ার করেছি, ভূত.com-এ শেয়ার করেছি, আর আমাদের চ্যানেল তো শেয়ার করেছি। উনি অনেক সাংঘাতিক জিনিস দেখেছিলেন, অনেক কিছু সাক্ষী উনি আমাকে অনেক আগে এই গুইয়াদেদ্দা রিলেটেড বিষয়টা বলেছিলেন। তবে ওনাদের এলাকায় এই বিষয়টা একটু অন্য শব্দে প্রচলিত, কোন শব্দটা আমি অবশ্যই এখন মনে করতে পারছি না। তবে মাটির নিচ দিয়ে চলাচল করে এরকম শব্দ উনি নিজেও শুনেছেন। সা করে চলে যেত এবং যখন চলে যেত আশেপাশে সব বাড়ির মানুষ টের পেত যে মাটির নিচ দিয়ে এই জিনিসটা চলাচল করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে মাটির নিচ দিয়ে চলাচলকারী জিনরাও রয়েছে। তবে গ্রামের মানুষ ওই জিনিসটাকে খুব যে বেশি একটা দেখেছে বিষয়টা এরকম নয়। তবে ওই আন্টি এই জিনিসটাকে একবার দেখেছিলেন, তবে আন্টির কোনো ক্ষতি করেনি। উনি এটা দেখে খুব ভয় পেয়েছিলেন, দ্রুত ওখান থেকে চলে আসছিলেন। আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষতি হয় নাই আর কি। সুতরাং এই বিষয়টাও স্পষ্ট যে ওরা মানুষের খুব বেশি ক্ষতি করে না এবং ওরা মানুষের সংস্পর্শ থেকে দূরেই থাকতে চায়। তবে এরা খুব শক্তিশালী হয়ে থাকে। তো আমরা তাহমিদের এই গুইয়াদেদ্দার ঘটনার জন্য অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ আশা করছি দ্রুতই পেয়ে যাব।